জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দীর্ঘদিনের যে দাবি ছাত্রছাত্রীদের, স্যার হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, ওই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। আর একটা স্পেশাল টপিক আছে সিলেবাসে, হরপ্পা সভ্যতার পতন, ডিক্লাইন হরপ্পা সিভিলাইজেশন। এই যে ডিক্লাইন বা পতন কিভাবে হয়েছিল স্যার, সেই জায়গাটা বিশেষ করে গতবার যে দিয়েছিল আর্য আক্রমণের তত্ত্বকে মানছে না, বন্যার ফলে ধ্বংস হয়ে কে বলেছেন, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন দিচ্ছে স্যার, এক জায়গায় হরপ্পা সভ্যতার পতন সম্পর্কে কে কি বলেছে স্যার একটু ছোট্ট করে গুছিয়ে দিতে হবে। এটা দীর্ঘদিনের একাধিক স্টুডেন্ট ডিমান্ড ছিল, এমসিকিউ আকারে বিভিন্ন প্রশ্ন আকারে হয়েছিল, কিন্তু একটা টেবিলে ফেলে দিয়েছি আজকে পরপর সিকোয়েন্সে। ভালো করে ভিডিওটা দেখবে, খুব উপকার পাবে। এবং প্রত্যেক পরীক্ষায় এই হরপ্পা সভ্যতার পতনের জায়গা থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ, আগামী দিনেও পাবে। আশা করি জায়গাটা করলে তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। শুরু করছি হরপ্পা সভ্যতার পতন সম্পর্কে এবং হরপ্পাটা কোন যুগের সভ্যতা, ছোট্ট করে দু চারটে লাইন বলবো আজকে। তো প্রথমে যেটা আছে হেডিংয়ে দেখো তোমরা, সেটা হচ্ছে এই যে হরপ্পা সভ্যতার পতন, এটা বলবো এবং কোন কোন ঐতিহাসিক কে কী মত দিয়েছে সেই হিস্ট্রিয়ানদের মতামতগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। প্রথমেই পতনে যাওয়ার আগে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা সেই সম্পর্কে দু চারটে কথা বলে নেব। প্রথমেই বলি, এই যে হরপ্পা সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছে 1922 সালে। তবে হরপ্পা যদি কেন্দ্র বলে তখন 1921, এই ভুলটা প্রত্যেকে মাথায় রাখতে হবে যেন ভুল না হয়ে যায়। হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কার হয়? 1921। পাঞ্জাবের নাগরিক দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেছিলেন। হরপ্পা সভ্যতা বলে 1922, মহেঞ্জোদারো সভ্যতা বললে 1922, মহেঞ্জোদারো কেন্দ্র বললে 1922। তাহলে মহেঞ্জোদারো কেন্দ্র, মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা সবই 1922। শুধু হরপ্পা কেন্দ্র বললে 1921 সালে আবিষ্কার হয় এবং এটি ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে হরপ্পা সভ্যতা একটা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা, যেখানে মানুষ তামা এবং ব্রোঞ্জ এই ধাতু ব্যবহার করে বিভিন্ন বস্তুগুলো ব্যবহার করত। তাই হরপ্পা সভ্যতার সমসাময়িক যেটা আমরা দেখছি, তামা এবং ব্রোঞ্জ ধাতুর উপর নির্ভর করেই টোটাল বস্তু নির্ভর হয়েছিল। তবে এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হচ্ছে। এখানে ব্রোঞ্জ এবং তামা বা তামা ব্রোঞ্জ যাই বলি না কেন, উভয় ধাতুরই ব্যবহার ছিল হরপ্পা সভ্যতায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অতএব ব্রোঞ্জ এবং তামা এই দুটো ধাতু প্রচুর পরিমাণে ব্যবহার হতো। হরপ্পা সভ্যতার যুগে মানুষ লোহার ব্যবহার করতোই না। তবে বর্তমানে অধ্যাপিকা উপেন্দ্র সিংয়ের মতে যে লোহার ব্যবহার ছিল একেবারে শেষ দিকে এসে, তবে আমরা প্রাথমিকভাবে দেখছি লোহার ব্যবহার একেবারেই মানুষ জানতো না। তাই তাদের ব্যবহৃত প্রধান ধাতু ছিল দুটো, যেটা বলে এসেছি, তামা এবং ব্রোঞ্জ। প্রত্যেকে মনে রাখবে, হরপ্পা সভ্যতার মানুষরা তামা ধাতু থেকে বিভিন্ন সরঞ্জাম, বিশেষ করে অলংকার এবং অন্যান্য যে সামগ্রীগুলো ছিল তৈরি করতো। হরপ্পা সভ্যতার মানুষ তামা দিয়ে কী তৈরি করতো? বিভিন্ন সরঞ্জাম, তাদের প্রয়োজন যেগুলো লাগতো, এবং অলংকারগুলোকে তৈরি হতো তামা ধাতু থেকে। আর ব্রোঞ্জ তৈরি করার জন্য তামা এবং টিনের ব্যবহার করা হতো। কি বললাম? ব্রোঞ্জ তৈরি করার জন্য তারা ব্যবহার করতো তামা এবং টিন। ভালো করে মনে রাখবে, তামা টিনটা মার্ক করে নিচ্ছ তোমরা। আর হরপ্পার কারিগররা ব্রোঞ্জ ধাতু থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম, অস্ত্র, যেমন কি বলেছিলাম কুড়াল এবং ছুরি, এগুলো মূলত তৈরি করতো ব্রোঞ্জ দিয়ে। মনে রাখবে এটা। এবং অন্যান্য ব্যবহারিক বস্তু তৈরি হতো বলেছে তোমাদের। হরপ্পা অঞ্চলের কাছাকাছি একদম যদি আমরা বলি, ক্ষেত্রি থেকে আসতো তামা। খুব ভালো একটা প্রশ্ন বললাম। এই যে তামা এবং ব্রোঞ্জ বা টিন যে ব্যবহার হতো, এই ক্ষেত্রি থেকে তামাটা আনতো হরপ্পাবাসীরা। আর টিন সম্ভবত আমরা আফগানিস্তান থেকে আনা হতো। তো এই টিনটা একটু মনে রাখবে আর তামাটা একটু মনে রাখবে। ক্ষেত্রি খুব ইম্পর্টেন্ট, রাজস্থানের ক্ষেত্রি তোমরা জানো এটা। এবারে আসছি হরপ্পা সভ্যতার পতন যে হয়েছিল সেই নিয়ে কি কি মত দিয়েছে। প্রথমে বলি অধ্যাপক রবার্ট রাইক্স, আর আমি বলবো অধ্যাপক রবার্ট রাইক্স, তিনি কি বলেছেন? বন্যা এবং ভূমিকম্প এই দুটি নাকি হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ ছিল। এবং রবার্ট রাইক্সকে সমর্থন করেছেন এম.আর. সাহানি। আর একবার বলবো, এম.আর. সাহানি বলছেন রবার্ট রাইক্স এবং এম.আর. সাহানির বন্যা, ফ্লাড এবং আর্থকুয়েক, ভূমিকম্প, বন্যা এবং ভূমিকম্প ছিল মূল কারণ হরপ্পা সভ্যতার পতনের জন্য। তাই ভূতাত্ত্বিক পরিবর্তন যেটাকে বলছি আমরা, প্লাবন, যেটা বন্যা বলছি আমরা, হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী ছিল। তাহলে বন্যা বা প্লাবন বা ভূতাত্ত্বিক পরিবর্তন বা ভূমিকম্প যাই বলি না কেন, প্রথম এই মত উপস্থাপন করেছিলেন রবার্ট রাইক্স, তাকে সমর্থন করেছেন এম.আর. সাহানি। এছাড়াও বন্যা যে হতো, প্লাবন যে হতো, সেই বন্যার প্রমাণ কোন কেন্দ্রে প্রথম পেয়েছি? মহেঞ্জোদারো। একাধিকবার বন্যা হয়েছে প্রমাণিত, অনেকগুলো স্তর পেয়েছি আমরা। চানুদারোতে পেয়েছি, লোথালে পেয়েছি। বন্যার প্রমাণ আমরা তিনটে কেন্দ্রতে পেয়েছি। একটি হচ্ছে মহেঞ্জোদারো, একটি চানুদারো। দারো মানে সিন্ধু নদীর তীরবর্তী কেন্দ্র, আর লোথাল তোমরা জানো গুজরাটের লোথাল। লোথাল হচ্ছে
আমরা জানি মহেঞ্জোদারোর সঙ্গে প্রশ্নটা দিয়েছিল গতবারে, যে মহেঞ্জোদারো কত অর্থ হলো মৃতের স্তূপ বা মোড়ার ঢিবি, তাই তো। মহেঞ্জোদারো একটা সিন্ধি শব্দ, হরপ্পা একটা পুস্তু শব্দ তোমরা জানো, আর এই মৃতের স্থান লোথাল কথার অর্থ তোমরা জানো সবাই এটা। ওই যে বন্যার প্রমাণ প্রথম আবিষ্কার করেন কিন্তু জন মার্শাল, তারপরে আর্নেস্ট ম্যাকে এবং এস.আর. রাও বা শিকারিপুরা রঙ্গনাথ রাও। আরেকবার বলবো, এই যে বন্যা ভূমিকম্পের পতন হরপ্পা সভ্যতা থেকে এগিয়ে নিয়ে গেছিল বন্যা ভূমিকম্প, এটা প্রথম আমরা পাচ্ছি রবার্ট রাইক্সের মত, সমর্থন করেছে এম আর সাহানি। কোথায় কোথায় বন্যা হতো? মহেঞ্জোদারো, চানুদারো, লোথাল। এবং মনে রাখবে তোমরা, এই যে বন্যার প্রমাণ প্রথম কে আবিষ্কার করেছিলেন? জন মার্শাল। দ্বিতীয় কে? আর্নেস্ট ম্যাকে এবং এস.আর. রাও, পুরো নাম শিকারিপুরা রঙ্গনাথ রাও, যিনি লোথাল কেন্দ্রে আবিষ্কারক। কর্ণাটকের নাগরিক এই শিকারিপুরা রঙ্গনাথ রাও বা এস.আর. রাও। মার্শাল আরও বলছেন যে মহেঞ্জোদারোতে বন্যা হয়েছিল 7 বার, ধ্বংস হয়েছে এই জন্য 7 টাইমস, একাধিকবার 7 টাইমস। কে বলছেন এটা? জন মার্শাল। এই জন মার্শাল মহেঞ্জোদারোতে 7টি স্তর আবিষ্কার করেছিলেন। কটা স্তর? 7 যে শর্ট বা সাইড, সেই 7টা স্তর আবিষ্কার করেছে। হরপ্পার একেবারে মানে প্রতিদ্বন্দ্বী কেন্দ্র ছিল যেটাকে মহেঞ্জোদারো। হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো কেন্দ্রকে বলা হয় ডুয়েল রাজধানী বা জোড়া রাজধানী হরপ্পা সভ্যতার, প্রত্যেকে মনে রাখবে। এবারে আসছে 2 নম্বর পয়েন্ট, বন্যা ভূমিকম্প গেল, রবার্ট রাইক্স গেল, 7 বার মহেঞ্জোদারো বন্যা ধ্বংস হয়েছিল গেল। এবারে আসবো যে নদীর গতিপথ পরিবর্তন। নদী বলতে 3টে নদীর নাম বলতেই হবে, ইরাবতী বা রাভি, সরস্বতী এবং সিন্ধু। এই যে 3টে নদীর উপর ডিপেন্ড করেছিল হরপ্পা সভ্যতা, এই রাভি বা ইরাবতী, যেখানে সে 1929 সালে পূর্ণ স্বরাজের ডাক দেয় জওহরলাল নেহেরু। রাবি, ইরাবতী, সরস্বতী, সিন্ধু নদী গতিপথ পরিবর্তন নাকি হরপ্পা সভ্যতার পতনের জন্যই দায়ী। এটা কে বলছেন? টি.এইচ. ল্যাম্ব্রেক। আবারও বলবো, টি.এইচ. ল্যাম্ব্রেক বলছেন যে নদীর গতি পরিবর্তন, নদী বলতে 3টে নদীর গতি পরিবর্তন নাকি হরপ্পা সভ্যতার পতনের জন্য মূল দায়ী। ল্যাম্ব্রেককে সমর্থন করেছে এম.এস. বৎস বা মাধবস্বরূপ বৎস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ ফস্টার ডালেস। আরেকবার বলবো, নদীপথ গতিপথ, নদীর যে গতি সেই গতিপথ পরিবর্তনই হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী। প্রথম বলেছেন টি.এইচ. ল্যাম্ব্রেক, সমর্থন করেছেন মাধবস্বরূপ বৎস এবং আমেরিকান আর্কিওলজিস্ট পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রফেসর জর্জ ফস্টার ডালেস। সময়কাল দিয়ে দিয়েছি 1888 থেকে 1959। প্রত্যেকে মনে রাখবে, ইম্পর্টেন্ট। এই জর্জ ফস্টার ডালেসের মতটা মনে রাখবে, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তনটা। সিন্ধু সভ্যতার পতনে আর্য তথা বৈদেশিক আক্রমণটার জন্যই পতন হয়েছিল। তৃতীয় পয়েন্ট এসে গেলাম। হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের জন্য মূল কারণ হচ্ছে আর্যদের বা বৈদেশিক আক্রমণই দায়ী। এটা কে প্রথম বলেছেন? স্কটল্যান্ডের গ্লাসগো শহরে খ্যাতনামা আর্কিওলজিস্ট মার্টিমার হুইলার। নামটা মনে রাখবে একটু, মার্টিমার হুইলার। কোন দেশের লোক? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের আর্কিওলজিস্ট মার্টিমার হুইলার। এনারও সময়কাল দিয়েছি 1890 থেকে 1976। ভালো করে মনে রাখবে। এবং এই যে বৈদেশিক আক্রমণের ফলেই হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল, এটা বলছে মার্টিমার হুইলার। তাকে খণ্ডিত করছেন, মানছেন না, তার বিরুদ্ধে মত দিচ্ছেন ওই জর্জ ফস্টার ডালেস। তিনি বললেন না, নদীর গতিপথ পরিবর্তন ফলের পতন ঘটেছে, কখনোই বৈদেশিক আক্রমণে পতন ঘটেনি। তাই মার্টিমার হুইলারের যে বৈদেশিক আক্রমণের তথ্য তাকে মানছেন না, মানেন না, অস্বীকার করেছেন সেই পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, যার নাম জর্জ ফস্টার ডালেস। তিনি কোন মাত্রা দিচ্ছেন? আগে বলে এসেছি, সিন্ধু নদীর গতি পরিবর্তন। বোঝার সুবিধার জন্য ব্যাপারটা মনে রাখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট দিয়েছিল যে কে হরপ্পা সভ্যতার পতনে বৈদেশিক আক্রমণ তথ্য মানেন না। উত্তর হবে জর্জ ফস্টার ডালেস। এই আর বৈদেশিক আক্রমণ তথ্য উত্থাপন করেছেন কে? মার্টিমার হুইলার, স্কটল্যান্ডের নাগরিক, তাই তো। নেক্সট, ক্রমবর্ধমান উষ্ণারতা অর্থাৎ শুষ্ক আবহাওয়া। এই যে মানে একটা যে গ্লোবাল ওয়ার্মিং, আমরা এখন এটা ইন্টারভিউ প্রশ্ন হচ্ছে বিভিন্ন পরীক্ষায়, একাধিক লোককে প্রশ্ন করেছে বিভিন্ন রাজ্যেতেও, যে হরপ্পাতে কিন্তু বর্তমান যে আমাদের সভ্যতা একটা পতনের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে নগরায়ণ ঘটছে, পপুলেশন বাড়ছে, সবুজ উদ্ভিদ করে যাচ্ছে, এই যে গাছপালা কমে যাওয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং। হরপ্পাতেও তাই, নগরায়ণ, যত নগর ঘটে জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালা ধ্বংস হয়েছে, হরপ্পা সভ্যতার পতন। তাই বর্তমান হরপ্পা সভ্যতার পতনের সঙ্গে একটা ভীষণ মিল আছে, নগরায়ণ, পপুলেশন এবং গ্লোবাল ওয়ার্মিং, উদ্ভিদ কমে যাওয়া, গাছপালা কমে যাওয়া। এখানেও ঠিক তাই, দেখো দিচ্ছে খুব আউটস্ট্যান্ডিং তথ্য যে ক্রমবর্ধমান উষ্ণারতার জন্য হরপ্পা পতন দায়ী ছিল। এই তথ্য দিয়েছেন আগ্রওয়াল, গুরদীপ সিং এবং সুদ। আবার বলবো, 3 জন এই মত দিয়েছেন। কে দিয়েছে? অধ্যাপক আগ্রওয়াল, গুরদীপ সিং এবং সুদ। এই 3 জন ব্যক্তি বলছেন ক্রমবর্ধমান উষ্ণারতা, শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই ডিপি আগ্রওয়ালটা মনে রাখবে। এটা হরপ্পা সভ্যতার পতনে পরিবেশের ভারসাম্য, যে বললাম
গাছপালা কেটে নেওয়া হচ্ছে, সবুজায়ন কমে গেছিল জনসংখ্যা বৃদ্ধির ফলে। এই পরিবেশের ভারসাম্য নষ্ট। আমরা জানি যে পরিবেশের ভারসাম্য এখনও যেমন ক্ষতি করছে, গ্লোবাল ওয়ার্মিং, আমাদের অ্যাসিড বৃষ্টি, স্টোন ক্যান্সার বেড়ে যাচ্ছে, সিএফসি বেড়েছে, CO2 বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এই যে জায়গাটা হরপ্পা তো তাই ঘটেছিল। এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হরপ্পা সভ্যতার পতনের জন্যই মূল কারণ ছিল। এই তথ্য বলছেন ওয়াল্টার আসলিন ফেয়ার সার্ভিস। কি বললাম? WA ফেয়ার সার্ভিস বা ওয়াল্টার আসলিন ফেয়ার সার্ভিস। সময়কাল দিয়ে দিয়েছি 1921 থেকে 1994, মনে রাখবেন। এবং তিনি কে ছিলেন? না আমেরিকার আর্কিওলজিস্ট। তাহলে আবারও বলবো, পরিবেশের ভারসাম্য নষ্টের জন্য হরপ্পা সভ্যতা পতন হয়। এই তথ্য বলেছেন আমেরিকান আর্কিওলজিস্ট ওয়াল্টার আসলিন ফেয়ার সার্ভিস। সময়কাল বলে দিয়েছে, মনে রাখবে। এবং এই ফেয়ার সার্ভিসের দুটো বই তোমরা দেখে পরীক্ষায় দিয়েছে, লিখে দিয়েছে। এইটা বিফোর দ্য বুদ্ধ কেম, যদিও এখানে প্রয়োজন তবু দিয়ে রাখলাম, দ্য রুটস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এই দুটো গ্রন্থ একটু তোমরা ফেয়ার সার্ভিসে দেখে যাবে যদি দিয়ে দেয়। দ্য রুটস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং বিফোর দ্য বুদ্ধ কেম। এই যে বুদ্ধ আসার আগে, বিফোর দ্য বুদ্ধ কেম আর রুটস মানে শিকড় অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এই দুটো গ্রন্থ তোমরা ফেয়ার সার্ভিসে দেখে যাবে, ইম্পর্টেন্ট হতে পারে। আরেকটা যে বললাম, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, শুষ্ককরণ হচ্ছে, একেবারে শুষ্ক আবহাওয়া, গাছপালা কমে যাওয়ার ফলে হরপ্পা সভ্যতার পতনে শুষ্ককরণ দায়ী ছিল। এই তথ্য বলছেন পাকিস্তানের একমাত্র শ্রেষ্ঠ এখন আর্কিওলজিস্ট মোহাম্মদ রফিক মুঘল। নামটা মনে রাখবে, যে পাকিস্তানের একমাত্র আর্কিওলজিস্টের নাম বলো, পাকিস্তানের একমাত্র প্রত্নতত্ত্ববিদের নাম মোহাম্মদ রফিক মুঘল, যিনি বলছেন হরপ্পা সভ্যতা শুষ্ককরণের ফলে পতন ঘটেছিল। নেক্সট, হরপ্পার সঙ্গে যে বৈদেশিক বাণিজ্য ছিল, সেই বাণিজ্যের নাম হচ্ছে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য। এই যে বাণিজ্যটা বন্ধ হয়ে যা, বাণিজ্যের অবনতি, আমরা দেখেছিলাম যে গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে যখন বাণিজ্যের একটা রোমান সমাজের পতন ঘটে যাচ্ছে, হচ্ছে না 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সমাজের পতন ঘটে যাচ্ছে, তার পতনের ফলে কিন্তু গুপ্ত যুগ আরও অনেকটা অর্থনৈতিক সংকটে পড়ে এবং গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল। এবং আমরা জানি পূর্ব রোমান সাম্রাজ্য 1453 সালে সেই কনস্টান্টিনোপল, জানো সবাই। তো এই যে গুপ্ত যুগ কিন্তু পতন একটা ঘটে গিয়েছিল বৈদেশিক বাণিজ্য অবক্ষয়ের জন্য। হরপ্পা সভ্যতার পতনের ক্ষেত্রে আমরা দেখছি যে মেসোপটেমিয়ার সঙ্গে যে বাণিজ্য চলতো সেটা কিন্তু হট করে কমে গেল, পতন ঘটে যাওয়ার ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটে গেল। এটা বলছেন শ্রীন রত্নাকর। আরেকবার বলবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হরপ্পার সন্ধানে, বিখ্যাত বই হরপ্পার সন্ধানে বইয়ের লেখক শ্রীন রত্নাকর, তিনি বলছেন মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যের যে অবনতি পতন, তার ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছে। শ্রীন রত্নাকর উক্তি। আর একটা যে বৈদেশিক বাণিজ্য অচল অবস্থা, যেটা শ্রীন রত্নাকর বলছে, একই প্রায় মত যে বৈদেশিক বাণিজ্য মেসোপটেমিয়া শুধু নয়, আরও যে বাণিজ্য চলতো, পুরো বাণিজ্যে একটা অচল অবস্থা এসে গেছিল এবং বৈদেশিক বাণিজ্য অচল অবস্থার ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। এই মত দিচ্ছেন আমেরিকান আর্কিওলজিস্ট উইলিয়াম ফক্সওয়েল অলব্রাইট। আরেকবার বলবো, উইলিয়াম ফক্সওয়েল অলব্রাইট, আমেরিকান আর্কিওলজিস্ট। এনারও সময়কাল বলে দিচ্ছি 1891 থেকে 1971। এই অলব্রাইটের মতটা মনে রাখবেন, আমেরিকান তিনি প্রত্নতত্ত্ববিদ ছিলেন। তিনি বলছেন বৈদেশিক বাণিজ্যের অচল অবস্থার জন্যই হরপ্পা সভ্যতার কিন্তু পতনটা ঘটেছিল। নেক্সট, ম্যালেরিয়ার মতো মহামারী, প্রচুর পরিমাণে ম্যালেরিয়া রোগ ছিল, বহু মানুষ এই মহামারীতে মারা গেছিল। এই ম্যালেরিয়ার মতো মহামারীর ফলে হরপ্পার পতন ঘটেছিল। এই মত দিচ্ছেন কেনেডি। কে দিয়েছেন? কেনেডি। এবং এই কেনেডি প্রথম মহেঞ্জোদারো থেকে ম্যালেরিয়ার প্রমাণ সংগ্রহ করেছিল। বন্যার প্রমাণ প্রথম জন মার্শাল বলে এসেছে। ম্যালেরিয়ার প্রথম প্রমাণ এনেছিল আর কেউ নন, কেনেডি। মহেঞ্জোদারো থেকে এনেছিল। আর মহেঞ্জোদারো বন্যার ফলে 7 বার নির্মিত হয়েছিল। জন মার্শালের মত, ঠিক মহেঞ্জোদারোতে আবার বারবার বন্যা হলে, এখনও দেখবে বন্যা হলে সারাউন্ডিং এখনও মশা মাছি পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। সেই মহেঞ্জোদারোতে বন্যা হতো বলে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া রোগ ছড়িয়ে পড়তো, আর ম্যালেরিয়া রোগেই মানুষকে শেষ করে দিত, মনে রাখবে এটা। এবং এই কেনেডি বলা উচিত আমাদের এক তথ্য, যেটা কালিবঙ্গান থেকে তিনি একটি পক্ষাঘাতগ্রস্ত বা অঙ্গহানি শিশুর মৃতদেহ আবিষ্কার করেছিলেন, মনে রাখবে এটা। এবং যেটা মহামারীর প্রভাবে হয়েছিল বলে আরও তথ্য জোরালো করেছেন কেনেডি, মনে রাখবে এটা। নেক্সট, আমি যেটা বলে এসেছি, জলবায়ু পরিবর্তনের কারণ হরপ্পা সভ্যতার পতন ঘটেছে, এই মতটা দিয়েছেন আরেকজন আর্কিওলজিস্ট, তার নাম হচ্ছে অরেলস্টাইন। আরেকবার বলবো, তাহলে জলবায়ু পরিবর্তনই হরপ্পা সভ্যতার পতন, এই মতটা দিয়েছেন অরেলস্টাইন। ইংলিশে লিখে দিয়েছি। এবং অরেলস্টাইনের মতকে সমর্থন করেছেন এন ঘোষ বা অমলানন্দ ঘোষ, মনে রাখবে এটা। এন ঘোষ বা অমলানন্দ ঘোষ, যিনি চারুদর কেন্দ্রতে বড় ভূমিকা নিয়েছিলেন। জলবায়ু পরিবর্তন একটা দায়িত্ব ছিলই, বাণিজ্যে ব্যাপক হ্রাস, বাণিজ্য কমে যাওয়া, দুটো পতনকে একসঙ্গে ডাকছেন বিবিলাল বা ব্রজবাসীলাল। বিবিলাল বা ব্রজবাসীলাল বলছেন ব্যবসা বাণিজ্য অবনতি এবং জলবায়ু পরিবর্তন দুটোই দায়ী ছিল হরপ্পা সভ্যতার পতনে। এবং তিনি কি বলেছেন, এই যে গ্রন্থটা পরীক্ষায় দিয়েছে, দ্য সরস্বতী ফ্লোজ গ্রন্থের লেখককে, না দ্য সরস্বতী ফ্লোজ অন, এই গ্রন্থের লেখক বিবিলাল, তিনি কিন্তু বলছেন যে
হরপ্পা সভ্যতার পতনে একটা কারণ দায়ী নয়, দুটো কারণ দায়ী। একটা ব্যবসা বাণিজ্যের হ্রাস, আরেকটা জলবায়ু পরিবর্তন। দ্য সরস্বতী ফ্লোজ অন, আরেকটা গ্রন্থ বলে গেলাম। হরপ্পা পতন পড়া থেকে 3খানা গ্রন্থ বলে গেলাম, দেখে যাবে। একটি অদৃশ্য গ্যাস বা একটা ভৌত রাসায়নিক বিস্ফোরণের ফলেই হরপ্পা সভ্যতার পতন ঘটে গেল, এই মত দিচ্ছেন রাশিয়ান আর্কিওলজিস্ট এম দিমিত্রিয়েভ, রাশিয়ান প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট। তিনি বলছেন যে একটা ভৌত রাসায়নিক বিস্ফোরণ বা একটা অদৃশ্য গ্যাসই নাকি হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী ছিল। আজকে সুষ্ঠুভাবে আশা করি একটা প্রশ্ন এখান থেকে কমন পাওয়া উচিত বা পাবে। ভালো করে তোমরা পতনটা সুন্দর করে সাজিয়ে দিলাম, কে কোন অভিমত দিয়েছে, কোন দেশের তারা নাগরিক বলার চেষ্টা করেছি, এবং তোমার দেখানোর চেষ্টা করেছি আমি যে কী মতগুলো বাঙালিরা বলেছে। যেমন অলস্টাইন জলপ্রবর্তন বলেছে, এন ঘোষ নামটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো। এবার যে বইগুলো তোমার দেখবে একটু ভালো করে দেখে নাও। তোমার এই বইটা অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবে। ফুল সার্ভিসের ইতিহাস বইটা আমি আবারও বলছি, লাস্ট দিন পর্যন্ত চোখ বুলিয়ে যাবে, প্রচুর পরিমাণে উপকার পাবেন। বইটা প্র্যাকটিসের আছে, ওয়ান লাইনার আছে, ভালো করে প্র্যাকটিস করুন। এই বইটা থেকে আপনি অনেক উপকার পাবেন। মক টেস্ট চলছে, আবারও বলছি প্রত্যেকটা টপিক, বিভিন্ন মক টেস্টের মধ্যে দিয়ে টপিকগুলো ঘাটাচ্ছে। প্রতিটা টপিক ধরে ধরে মক টেস্ট চলছে। আমরা দিন উপকার পেতে বাধ্য, মক টেস্টগুলো দিয়ে যাবেন, এটা প্রচুর পরিমাণে ফল পাবেন। যারা হরপ্পা সভ্যতার পতনের জন্য ভালো টেক্সট বই খুঁজছেন, তারাও আমার নেটসের বইটা স্টাডি করতে পারেন। WBCS এর পরীক্ষার্থীরাও অবশ্যই এরকম বইয়ের জন্য ISBCS দেখতে পারেন। ইউরোপ বইটা আপনারা পড়ুন, প্রচুর উপকার পাবেন। এবং এই বইটাও দেখে নিন আপনারা, অন্তত কলেজ সার্ভিস কমিশনের জন্য শুধু নয়, 11-12-এর জন্য নেটসের প্রিভিয়াস দেখবেন। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, পেয়ে যাবেন। আর যারা WBCS দিচ্ছেন তারা ওই বইটা কিনে নিন, তারা নেট সেট দিবে, এই বইটা কিনে পড়তে পারেন, অনেক উপকার পাবেন। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।